সাম্প্রতিক এক গবেষণা বলছে বিশ্বব্যাপী 10 থেকে 24 বছর বয়সী তরুণদের মধ্যে 15.5% মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছে। ঘরবন্দি থাকায় কোভিড-19 মহামারীর সময়ে বিশ্বজুড়ে শিশু ও কিশোরদের মধ্যে বিষণ্ণতা এবং উদ্বেগজনিত সমস্যার হার দ্বিগুণ হয়ে গিয়েছিল। এমনিতেও মহামারী পরবর্তী স্বাভাবিক সময়ে বাংলাদেশেও পরিবারের সংবেদনশীল সদস্যদের মধ্যে শিশুরাই সবচেয়ে বেশি সময় বাড়িতেই কাটায়। তাই বাড়ির কাঠামোগত পরিবেশ শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অনুকূলে আনতে না পারলে তাদের বিকাশ বাধাগ্রস্ত হবে। কিন্তু কিভাবে সম্ভব হবে তা? ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ক্রিডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যকর আবাসনে শিশুদের মানসিক বিকাশ। এই নিয়ে বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকিউল ইসলাম এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মেহজাবিন হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আমরা যে শুরুতে যেটি বলেছিলাম, একটি প্রেক্ষাপট দিয়েছিলাম, শিশুর জন্য স্বাস্থ্যকর আবাসনের আসলে কোনো বিকল্প নেই, কিন্তু শিশু বান্ধব আবাসন অথবা শিশু বান্ধব কাঠামো বলতে কি বোঝায়? আবাসিক ভবন নির্মাণে এই সময় আমাদের দেশে সাধারণত কতটা গুরুত্ব দেওয়া হয়, যদি জাকিউল স্যার একটু শুরুতে বলেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যখন আমরা বলছি যে শিশু বান্ধব আবাসন বা শিশু বান্ধব কাঠামো, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমরা এটার উপর গুরুত্ব দিয়ে থাকি। তো আমাদের একটা জিনিস বুঝতে হবে, যখন আমরা বলছি শিশু বান্ধব, তখন এই শিশু মানে কিন্তু আমরা একটা সংজ্ঞায় বুঝি যে একদম একদিনের বাচ্চা থেকে 18 বছরের বাচ্চা পর্যন্ত, শিশু পর্যন্ত। কিন্তু এদের মধ্যেও কিন্তু চাহিদার অনেক তফাৎ থাকে। ধরেন আপনার 2 বছরের পর্যন্ত বাচ্চার একরকমের চাহিদা, 2 থেকে 7 বছরের বাচ্চার একরকম চাহিদা। তো এগুলা সবগুলা এক একজনের চাহিদা এক এক রকম বলে তাদের শিশু বান্ধব যখন করতে যাই আমরা, তখন সেটাও আমাদেরকে মাথায় নিতে হবে। তো আপনার প্রশ্নের উত্তর সরাসরি যেটা দিই যে অবশ্যই গুরুত্ব দেওয়া হয়, তবে আমাদের যেহেতু শহরের ঘনত্ব বেশি, জনঘনত্ব বেশিতে এটাতে আমরা অনেক সময় এই জিনিসগুলোকে উপেক্ষিত হয়। যদি বলি যে কেউ কেউ করছেন শিশু বান্ধব অবকাঠামো নির্মাণ করছেন, চেষ্টা করছেন, সেইখানে স্থাপত্যশৈলী অথবা স্থাপত্য নকশা যখন করা হয়, তখন কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন? সবচেয়ে বিষয়, যেমন ধরেন যে কোনো শিশুকে যদি জিজ্ঞেস করেন আপনি যে তার সবচেয়ে পছন্দের জিনিস কি, সে খেলতে চায়, সে বন্ধুর সাথে খেলতে চায়। তো এই স্থাপত্য যেটা আপনি আর্কিটেকচার যেটা করতে চান, সেটা যদি ওই সুযোগটা দেন, আপনি খেলার সুযোগ দেন, তার বন্ধু হওয়ার সুযোগটা দেন, তাহলে তখন সেটা শিশু বান্ধব হয়ে ওঠে। কিন্তু স্যার যদি একটু বলি যে, যেমন কেউ কেউ বলে থাকেন যে প্রশস্ত এবং বাধামুক্ত করিডোর, তারপরে আঘাত কমাতে দেয়াল, টেবিল, অন্যান্য স্থানে ঝাঁকানো রাউন্ডেড, এই যে বাথরুম পরিষ্কার, এই যে ডিজাইনের একটি ব্যাপার স্যাপার আছে, সেই জায়গায় শিশু বান্ধব অথবা স্বাস্থ্যকর আবাসনে শিশুদের অগ্রাধিকার, সেই জায়গাটি কিভাবে ভাবা উচিত বলে মনে হচ্ছে? এটা আপনি যেটা বললেন, যেমন যে এজ কর্নারগুলো, এগুলো তো ধরেন সেফটি এবং সিকিউরিটির ব্যাপার, এগুলো তো একদম 1 নাম্বার, এটা তো করতেই হবে। কিন্তু এর বাইরে যেও শিশু যাতে ঠিকমতো বিকশিত হতে পারে, সেই সুযোগটাও খেয়াল রাখতে হবে। সেখানেই আমরা অনেক সময় উপেক্ষিত হয়ে যায় শিশুরা। বুঝতে পেরেছি। ডক্টর মেহজাবিন হক, আপনার কাছে যদি একটু আসি, সেখানে একটু বলি যে পর্যাপ্ত প্রাকৃতিক আলো, বায়ু চলাচলে শিশুর মানসিক বিকাশে বড় ধরনের অনুঘটক হিসেবে কাজ করে। কিন্তু যদি বলি যে কোথাও যদি এই সুবিধাটা না থাকে, তাহলে কি ধরনের সমস্যা হয়? আর যদি কোথাও পর্যাপ্ত এই সুবিধাটা থাকে, কোনো আবাসন ব্যবস্থায় যদি এটি থাকে, তাহলে কি ধরনের সুবিধা শিশু পায় এবং তার বেড়ে ওঠার ক্ষেত্রে কি ধরনের ইতিবাচক ভূমিকা রাখে? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে বড় কথা, একটা শিশুর বেড়ে ওঠার জন্য তার পরিবেশটা যেন তার ডেভেলপমেন্টে একটা যেন ইতিবাচক প্রভাব রাখতে পারে। সো যেটা বললেন যে তার যে ফিজিক্যাল যে কন্ডিশনটা থাকে, বিল্ডিং, বাড়ি ঘরের যে অবস্থান, সেটা তো আর্কিটেক্টরা দেখে থাকেন। এটার যেমন প্রয়োজন আছে, শুধু এটা থাকলেই কিন্তু হবে না, যে আলো বাতাস অবশ্যই প্রয়োজন। কারণ প্রাকৃতিক পরিবেশে সে যদি একটু খোলা আকাশ দেখতে পারে, একটু সবুজ মাঠ দেখতে পারে, সবুজ মাঠ না থাকুক, একটু ছোট্ট সবুজ লন থাকতে পারে, যেখানে সে দৌড়াদৌড়ি করতে পারে, ছুটোছুটি করতে পারে, হুড়োহুড়ি করতে পারে, খেলতে পারে অন্যদের সঙ্গে, এইটার কিন্তু প্রয়োজন আছে। কারণ এটার মাধ্যমে সে কিন্তু তার সামাজিকতার ডেভেলপ হচ্ছে, তার আবেগীয় বিকাশ হচ্ছে, সে অন্যদের সঙ্গে মিশতে শিখছে, তার ফিজিক্যাল ডেভেলপমেন্টও হচ্ছে। কিন্তু এটাই কিন্তু একমাত্র নয়, এটার পাশাপাশি
শিশুর বেড়ে ওঠার জন্য তার পারিবারিক আবহাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আপনি যে বললেন যে যদি কোনো জায়গায় এই জায়গাগুলোর ঘাটতি হয়, অবশ্যই সেই সুবিধার থেকে শিশুটা বঞ্চিত হচ্ছে, কিন্তু পাশাপাশি তার পরিবারের যদি আবেগীয় আবহটা খুব ইতিবাচক হয়, যেখানে বাচ্চাটা তার মনে ভাব প্রকাশ করতে পারে, তার ভয়গুলা, তার ভাবনাগুলা, অনুভূতিগুলা প্রকাশ করতে পারে, যেখানে সে শুধু খাবার আর পড়াশোনা না, তার ডেভেলপমেন্টের জন্য তার যে অনুকূলে যদি মানুষগুলো থাকে, সেখানে বকাবকির একটা বড় ব্যাপার রোল প্লে করে, আমরা জানি মারধর যদি করা হয়, সেই শিশুটা কিন্তু একটা মুক্ত মনের মানুষ হয়ে বেড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই এই মানুষগুলার যে স্নেহ, যত্ন, আদর, বাচ্চাকে টাচ করা, ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানে অ্যাডোলেসেন্স পর্যন্ত, কিন্তু কৈশোরকাল পর্যন্ত আমাদের এগুলো দেখতে হবে যে একটা বাচ্চার কিন্তু এই যে ফিজিক্যাল টাচ, শুধু খাবারের সময় খাবার দেওয়া নয়, গরমের সময় ফ্যানের বাতাস বা শীতে গরম কাপড় দেওয়া নয়, এই ফিজিক্যাল টাচটা, ওর নিডটা ফুলফিল করা, ওর আবেগটা, এইটা কিন্তু একটা অনেক বড় ভূমিকা। বাসা বাড়িতে যেটি হচ্ছে আমরা বলছি যে কাঠামোগত একটি বিষয় আছে, আর কাঠামোগত বাইরে বিহেভিয়ারাল যেটা আচরণগত একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি আলোচনা করি যে স্বাস্থ্যকর আবাসনে যদি আমরা কাঠামোগত জায়গাটিকে গুরুত্ব দিতে চাই, সেই ক্ষেত্রে মনোবিদের জায়গা থেকে আপনি কোন বিষয়টাকে গুরুত্ব দিতে চান? আমার মনে হয় এটা খুব আর্কিটেক্ট জানা আছেন, উনি খুব ভালো বলতে পারবেন। তবে অবশ্যই ওনারাও কিন্তু যাদের জন্য বাড়িঘর তৈরি করছেন, স্কুল বলেন, হাসপাতাল বলেন, যেটাই বলেন, কারা ব্যবহার করবে, মানুষ ব্যবহার করবে বা শিশুটা ব্যবহার করবে, সো তার উপযোগী করে তৈরি করতে হয়। হ্যাঁ, যেমন আমি আপনাকে একটা বলি যে একটা শিশু যে বাথরুমটা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু অ্যাডাল্টদের জন্য, সেই বাচ্চাটার পক্ষে কিন্তু ওই কমোটে উঠে ব্যবহার করা বা বেসিনটা নাগাল পাওয়াটা কিন্তু সম্ভব হয় না। এখন বলতে পারেন তাহলে কি একটা ছোট শিশুর জন্য আলাদা একটা ছোট বেসিন লাগাবে? হ্যাঁ, কেউ করলে চাইলে করতেও পারে। এখন আমি কিন্তু এরকম দেখেছি একটা হসপিটালে, যেখানে বড় বেসিনের পাশাপাশি ছোট বেসিনও আছে, ছোট ছোট করেও রাখা আছে, অর্থাৎ ছোট বয়সী বাচ্চাটাও যেন সেটা ব্যবহার করতে পারে, জন্য আলাদাভাবে ভাবা, তাদেরকে গুরুত্ব দেওয়া, এইটি খুব গুরুত্বপূর্ণ। জাকিরুল ইসলাম স্যার, যদি এই জায়গায় ভাবি যে আসলে আমাদের অনেকেরই গ্রামে, আমাদের অনেকের অভিজ্ঞতা আছে গ্রাম থেকে বেড়ে ওঠা, গ্রামে খুব শহরে যেরকম বড় ধরনের আবাসন ব্যবস্থা যেটি আছে, গ্রামে অনেক সময় সেটি থাকে না, কিন্তু গ্রামের সঙ্গে অনেকের স্মৃতি আছে, সেইখানে বেড়ে উঠলে তাদের মানসিক বিকাশ ভালো হয় বলে মনে হয়। কিন্তু যখন আমরা শহরের কথা ভাবি, শহরে অনেকে বলে ঘিঞ্জি, তারপরে চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা নেই, খোলা মাঠ নেই, নিঃশ্বাস নিলে আটকে আসে। তো এই জায়গা থেকে যখন আমরা অনেকটা মুক্ত জায়গার কথা ভাবি, অনেক এবং কাঠামোগত এবং প্রকৌশলগত নান্দনিকতার কথা ভাবি, বাচ্চাদের অগ্রাধিকার, তখন একটা খরচের ব্যাপার আছে। সেইটা কি আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শহরের বাচ্চাদের জন্য? কিছুটা হয়, আমাদের এখন যা হচ্ছে সেটা তো হচ্ছে, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে আপনি যেটা উদাহরণ দিলেন যে গ্রামের একটা বাচ্চা যেভাবে যেই পরিবেশে গড়ে বড় হয়ে ওঠে, সেটা যদি তুলনা করি তাহলে কিন্তু এখনও আমাদের গ্রামের বাচ্চারা যে মুক্ত পরিবেশ পায়, শহরের বাচ্চাগুলো সেটা পাচ্ছে না। শহরের বাচ্চাদের অবস্থা খুবই শোচনীয়। এবং আমাদের এগুলো কিছু গবেষণা আছে যেখানে আমরা দেখেছি, ধরেন 100 বাচ্চার মধ্যে 20 জন বাচ্চা বাসা থেকে 1 ফিটও নিজে একা একা যেতে পারে না। তো এগুলো খুবই দুর্দশার কথা বলবো আমি আর কি। তবে আমার খরচের কথা যেটা আপনি বললেন, যে এখানে একটা প্রায়োরিটির, একটা অগ্রাধিকার দেওয়ার একটা ব্যাপার আছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আমরা যারা ঢাকায় অ্যাপার্টমেন্ট যখন কিনি, তখন আমরা বলি কিন্তু যে আমার একটা গাড়ি পার্কিংয়ের জায়গা লাগবে। আপনার বেশিরভাগ বাসারই দেখবেন একতলাটা পুরাটা আমরা গাড়ির জন্য ছেড়ে দিই, ড্রাইভওয়ে পুরা জমিটাই গাড়ির জন্য। অথচ আমরা তো এটা দাবি করি না যে আমার একটা খেলার জায়গা দিতে হবে, নাহলে আমি নিব না অ্যাপার্টমেন্টটা। অনেক বায়ারই আছে যারা প্রাইভেট ডেভেলপারদের কাছে তো দাবি করবেন যে তার 2টা গাড়ি পার্কিং লাগবে, গাড়ি পার্কিং তো সে অ্যাপার্টমেন্ট কিনবেন না। তো এখানে আমার মনে হয় এই দায়টা আসলে সবাইকে নিতে হবে। তো প্রায়োরিটির অগ্রাধিকার দিতে হবে, ভাবনা শিশুদের অগ্রাধিকার। আমরা কয়েকটি এরকম শিশু বান্ধব
আবাসনে ঘোরার সুযোগ হয়েছে তাদের, সেখানে দুজন বাচ্চার আমরা ইন্টারভিউ নিয়েছি। আমরা একটু বড় পর্দায় দেখতে চাই যে তাদের নতুন বাড়িতে তাদের অনুভূতিটা কি, যদি একটু আমরা দেখি। আগের বাসার বেলকনিগুলো খুব বেশি ছোট ছিল, সামনে মাঠ ছিল না, ছাদে কোনো বাগান ছিল না। এখানে দাঁড়ালে খোলা মেঘ দেখা যায় আর ছাদের বাগানও আছে। আমার বাসা এতই বড় যে আমার ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে খুব ভালো লাগে। আলো বাতাস খোলা জায়গা আমার খুব নিরাপদ মনে হয়। আমার গাছপালা খুবই ভালো লাগে আর গাছপালাতে অনেক অক্সিজেন পাই। আমাদের ছাদে অনেক গাছপালা আছে আর ওখানে আমরা অনেক দৌড়াদৌড়ি খেলাখেলি করি। আমরা যে অভিজ্ঞতাগুলো দেখলাম এটা শহরের বাচ্চাদের অভিজ্ঞতা। গ্রামের সঙ্গে যদি আমরা কানেক্ট করি তাহলে দুটি ভিন্ন অভিজ্ঞতা। তারা হয়তো বা গ্রামের যেই আনন্দ অনুভূতি তার সঙ্গে এতটা পরিচিত নয়, কিন্তু শহরে তারা যে মুক্ত বাতাস পাচ্ছে, অনেক জায়গা পাচ্ছে, সেইটি তাদের আনন্দ দিচ্ছে। কিন্তু যেটি আমি আলোচনার আগেও শুরু করেছিলাম স্যার, যে এখানে খরচের একটি ব্যাপার আছে। কতটা কম খরচে শিশুদের জন্য এরকম একটি স্বাস্থ্যকর আবাসন করা যায়, সেটি আসলে জাতীয় আলোচনার বিষয় হতে পারে। যে বিষয়গুলো শহরের বিবেচনা, শহরে তো বস্তিও আছে এবং খুবই আমরা বলি ঘিঞ্জি এলাকার পরিবেশ আছে, আবার আমরা বলি যে অভিজাত এলাকাও আছে, সেইখানে অভিজাত এলাকার অভিজাত বাড়িও আছে। কিন্তু যদি আমরা সবার জন্য একটি সাম্যের কথা বলি, সব বাচ্চাদের তো সেইখানে অধিকার আছে, সেইটি নিশ্চিত করার জন্য আসলে কি বিষয়ে ভাবা যেতে পারে? খুবই ইম্পর্টেন্ট বিষয় একটা বলেছেন, যে এটা কিন্তু আপনার অর্থনৈতিক সামর্থ্যের উপরে নয়, একটা শিশুর কিন্তু অধিকার এটা একদম। এবং এটা আমাদের বাংলাদেশের চিলড্রেন পলিসিতে আছে। এবং শুধু তাই না, আরেকটা আপনার ইউনাইটেড নেশনসের একটা জিনিস আছে, কনভেনশন অন দ্য রাইটস অফ চাইল্ড, এবং এটা বাংলাদেশে আমরা 1990-তে আমরা অলরেডি র্যাটিফাই করেছি এটা। সুতরাং আমরা কিন্তু অলরেডি প্রতিজ্ঞাবদ্ধ যে এই প্রতিটা বাচ্চার বিকশিত হওয়ার জন্য যা দরকার, এই যে আপনি যেটা বললেন খেলার মাটি, আমরা যদি ওটাতেই ফোকাস করি তাহলে সেটা দিতে হবে আমাদেরকে। এটা আপনার কার কীরকম অর্থনৈতিক সামর্থ্য আছে এটার উপরে ভিত্তি করে দিলে হবে না। তো যেটা আপনি বলছিলেন যে এখন আমরা কিভাবে পারছি না, তো সব জায়গায় তো আমরা পারছি না, তো এটা আমাদেরকে সবাই মিলে করতে হবে। আমি যদি একা চাই যে আমার শিশুটা শুধু ভালো থাকবে, আমার বাসাটা ভালো হবে আবাসন, তাহলে আসলে এটার যে খরচ হবে এটা আমাদের সামর্থ্যের মধ্যে কেউই পারবেন না। তাহলে হাউজিং কোম্পানি যারা আছে, যদি শহরের কথা আলাদা করে ভাবি, যেমন আমরা এখন যে বাড়িটি দেখলাম, যে নিশ্চিতভাবেই সেখানে শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশে এবং ঢাকাতে অনেক হাউজিং কোম্পানি কাজ করছে। সেই জায়গায় আসলে সবাইকে আসলে নীতিমালার মধ্যে আনা যেতে পারে নাকি আসলে যেমন গ্রাহকের চাহিদা থাকলে যেমন পণ্যের বেশি বিক্রি হয়, সেই জায়গাতেই শুধুমাত্র একসময় এটা এগিয়ে যাবে, নাকি জাতীয়ভাবে সেটি আসলে একটি নীতির মধ্যে আনা দরকার বলে মনে করেন? অবশ্যই নীতির মধ্যে কিছুটা আছে, কিন্তু নীতির মধ্যে এটা আরও বাড়াতে হবে। এবং শুধু যারা ধরেন আবাসন ব্যবসায় যারা জড়িত আছেন তাদেরকে যদি বলেন, তারা তো ব্যবসায় একদম ক্ষতি করে তো তারা এটা করতে পারবেন না। তো ফলে এটা নীতিতেও আনতে হবে এবং আমার চাহিদাও থাকতে হবে। তার মানে বাচ্চাদের জন্য এই জাতীয় সুবিধা দিলে কি খরচ বেশি? যেহেতু আপনি ক্ষতির কথা বলছেন। ক্ষতি বলছি যে ধরেন এখন আমাদের শহরে এরকম একটা অবস্থা, প্রতিটা স্কোয়ার ফিটের একটা মূল্য ধরছেন। তো তখন যারা আবাসন ব্যবসায় জড়িত তারা হয়তো ভাবছেন যে আমি যদি খেলার জায়গা যে স্কোয়ার ফিটটা দিই তাহলে সেটাতে তারা হয়তো তখন প্রশ্নের মুখে পড়বেন। সেই জন্য যারা গ্রাহক তাদের থেকে চাহিদা থাকতো। আমি যে আপনাকে প্রথমে একটা বললাম যে আমি কিন্তু গাড়ি পার্কিংয়েরটা কিন্তু আমি কড়াই গন্ডায় নিয়ে নিচ্ছি, যে আমার এটা লাগবেই। তো এই অগ্রাধিকারটা আমাদের এখনো হয়ে ওঠেনি আমাদের গ্রাহকের কাছে। আর একটা আমি একটু ছোট্ট বলতে চাই, আপনাদের এখানে খুব সুন্দরভাবে যে দুইটা বাচ্চা যে বললো, ওরা কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে, দেখেন খোলা আকাশ দেখতে চাচ্ছে, বাতাস আছে নাকি, আলো আসছে নাকি। তো এটা কিন্তু একদম পরিষ্কারভাবে বলা। এবং আমরা অনেক সময় ভালো ডিজাইন বাসাতেও আমরা খুবই দুর্ভাগ্যজনকভাবে দেখি মাঝে মাঝে যে জানলা টানলা বন্ধ করে এসি দিয়ে আমাদের বাসার আমরা করে রাখি। প্রাকৃতিক আলো এবং বায়ু ঢোকার ব্যবস্থা থাকে না। ডক্টর মেজামিন হক, আপনার কাছে জানতে চাই ম্যাম, যে আমাদের ঢাকার অনেক বাড়ি আছে 24 ঘন্টায় আলো জ্বালিয়ে রাখতে হয়, বাইরে থেকে মুক্ত আলো মুক্ত বাতাস ঢোকে না। শিশুদের মানসিক বিকাশ বলেন আর শারীরিক বিকাশ বলেন, এই ক্ষেত্রে এটা কি ধরনের প্রভাব ফেলে যদি সেখানে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক আলো ঢুকতে না পারে? জি, ধন্যবাদ। প্রাকৃতিক আলো বাতাস যে কোনো একটা বড় মানুষেরও বেড়ে ওঠার জন্য দরকার। সো এইগুলাতে আসলে কম্প্রোমাইজ করা উচিত না। কিন্তু
হয়ে যায়, আমাদের জনসংখ্যা, জায়গা কম, অর্থনৈতিক অবস্থা এসব চিন্তা করে। কিন্তু এই জায়গাটা এতটাই দরকার যে আমরা এটার সঙ্গে ডিপ্রেশনের কিন্তু একটা গভীর যোগাযোগ আছে। যে সকালবেলা উঠে জানালার পর্দা সরিয়ে দাও, জানালা খুলে দিলে যে আলোটা আসে, এটা কিন্তু আমার ডিপ্রেশন কাটাতে সাহায্য করে। তার মানে একটা মানুষের মেন্টাল হেলথ ভালো রাখার জন্য, মানসিকভাবে অসুস্থ না হওয়ার পেছনে কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশের একটা ভূমিকা আছে। কেউ যদি ঘাসের উপর দিয়ে বা হাঁটে, জাস্ট গাছপালার মাঝখান দিয়েও সে যদি হেঁটে যায়, তাহলেও কিন্তু তার বিষণ্ণ ব্যক্তিরও কিন্তু বিষণ্ণতা কেটে যায়। তার মানে একজন মানুষ শুধু শারীরিকভাবে তো বেড়ে ওঠে না, তার মানসিকভাবে সে যেন গ্রাউন্ডেড থাকে, সে যেন ভালো থাকতে পারে, অন্যের সঙ্গে সম্পর্কটা যেন ভালো হয়, এটার পেছনে কিন্তু অবশ্যই আমাদের এই প্রাকৃতিক আলো বাতাসের প্রয়োজন আছে। তা না হলে কি হচ্ছে, গিঞ্জি হচ্ছে, ঝগড়াঝাটি বাড়ছে, মানুষের ধৈর্য কমে যাচ্ছে, একটুতেই রেগে যাচ্ছে, পরিবারের মধ্যেও কিন্তু সংঘর্ষ হচ্ছে। খিটখিটে মেজাজ তৈরি হচ্ছে। এই জায়গাগুলো আমরা ছুটির সময় বেড়াতে যাই না, মানুষ কক্সবাজার যাচ্ছে, কেউ পাহাড়ে যাচ্ছে, গেলে ভালো লাগছে। কেন লাগছে? অর্থাৎ এই বদ্ধ জায়গা থেকে তারা একটু মুক্ত জায়গায় যেতে চায়। বাসাবাড়িতে যদি সেই ব্যবস্থা থাকে তাহলে হয়তো বা সেই জায়গায় চাপটা অনেকটাই কমে। আমরা একজন মায়ের অভিজ্ঞতা শুনবো, তিনি নতুন বাড়িতে এসেছেন, তার অভিজ্ঞতাটা কি? মুক্ত অক্সিজেন, পর্যাপ্ত আলো বাতাস, বাসার ভেতরের স্পেস, সব কিছু আমার বাচ্চাদের শারীরিক এবং মানসিক দুটি খুব ইমপ্রুভ করেছে। বিশেষ করে তো আমাদের ব্যালকনিটা তো খুবই সুন্দর। ব্যালকনিটার মধ্যে অনেক অনেক মানে একা একাই অনেক টাইম পাস করা যায়। এখানে এসে বুঝেছি যে একটা খোলামেলা বাসা যে কতটুকু প্রয়োজন একটা বাচ্চাদের জন্য, মানসিক বিকাশ। তারপর আপনার আমার 2 বাচ্চার এই যে অ্যালার্জির ছিল, তো এটা এই বাসায় এসে অনেকটাই রিকভার করেছে। অর্থাৎ ঘিঞ্জি বাসায় অথবা দমবন্ধ বাসায় শারীরিক নানা সমস্যা হয়, যেটি নতুন বাসায় এসে উনি বলছেন যে অ্যালার্জি জাতীয় সমস্যার অনেকটা সমাধান হয়েছে। এইখানেই বোঝা যাচ্ছে যে আমাদের রোগের আসলে উৎপত্তি কোথায়। হ্যাঁ, দেখেন ওনার রিয়েলাইজেশন হলো যে উনি যে নতুন বাসাটা এসেছেন, এখানে বাতাস অনেক বেশি, ন্যাচারাল আলো উনি পাচ্ছেন এবং এটার উনি ফলও পাচ্ছেন। ওনার বাচ্চার শরীর বললেন যে উনি আগের চেয়ে অনেক ভালো। এখন এটা একজন স্থপতি তখনই পারবেন যখন তাকে সুযোগ দেওয়া হবে। আমরা যদি ধরেন একটা প্লটে বলি যে আমি পুরোটা নিয়ে বাসা করব, তা পাশের বাসাও যদি পুরোটা নিয়ে করে, আমরা যদি আলো আসার জন্য, বাতাস আসার জন্য কোনো যদি জায়গা ছেড়ে না দিই, তাহলে তো এগুলো হবে না, এগুলো আসবে না আর কি। তো এইখানে আমাদেরকে একটু, যে আমি আরেকবার বলেছিলাম যে অগ্রাধিকারের ব্যাপার, যে আমাকে বুঝতে হবে যে আমি কি শুধু বড় বাসা চাই, নাকি আমি একটা ভালো বাসা চাই যেখানে কিনা বাতাস আসবে, ন্যাচারাল বাতাস, এবং আলো আসবে ঠিক মতো, যেটা কিনা আলটিমেটলি এই বাচ্চাদেরই যদি কথা বলেন, তাদের স্বাস্থ্য, মন মানসিকতা ভালো হবে। আমরা যদি এই বাসাগুলোর কথা, অভিভাবক বেশিরভাগই তারা বাসাগুলো কিনেন হলো এই বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তাই যদি হয় তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় নিতে হবে। কিন্তু এটা কে দেখবে? মানে এখানে কয়েকটি পক্ষ জড়িত। সরকারের একটি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে, যেটি আমরা রাজুক বলছি, অথবা এরকম আরো অন্যান্য প্রতিষ্ঠান আছে। যিনি বাড়ির মালিক তিনি আছেন, যিনি বানাচ্ছেন, যিনি স্থপতি, তার এখানে অংশীদারিত্ব আছে। ফলে দেখবে কে? অবশ্যই এটা তো দেখতে হবে, তো যাদের দেখভাল করার কথা, আমাদের যেমন ঢাকাটা দেখেন, রাজুকরা দেখেন, তো কিন্তু আমাদের কিন্তু অনেকেরই অ্যাটিটিউড থাকে যে মিনিমাম যতটুকু ছাড়তে হয়, সেটব্যাক যেটা, সেটাও অনেকে ছাড়তে চান না। আমরা তো শহরে ঘুরি, আমরা অনেক জায়গায় দেখি সেই জায়গাতেও আপনার আগ্রাসন, সেখানেও বারান্দাটা বাড়িয়ে দেওয়া, রুমটা বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। তো এগুলো হলে তো আমাদের, যেগুলো আমরা চাই আসলে, যে বারবারই যে কথাটা চলে আসছে যে আলো বাতাস, সেগুলা আসবে কিভাবে আপনি যদি এই জায়গাগুলো না ছাড়েন। এবং মিনিমাম যেটা আছে সেটা কিন্তু বলা হয়েছে যে মিনিমাম, তো আপনি কিন্তু বেশি ছাড়তে পারেন। তো আমাদেরকে একটু স্যাক্রিফাইস, ঠিক না, এটা আমাদের বুঝতে হবে যে আমি একটা রুম, বাসা ছোট নেওয়া মানেই আমি কম পেয়ে গেলাম তা না, আমি কিন্তু তখন প্রাকৃতিক পরিবেশ আরও বেশি পেলাম আমি। এটা তো এক একটা বাসা,
কিন্তু এটার আবার একটা সম্মিলিতভাবে আপনার পুরো শহরটারও একটা এটা ব্যবস্থা আসলে ভবিষ্যতের প্রজন্মের জন্য বিনিয়োগ হিসেবেও দেখা যেতে পারে, Exactly, যেটি পরবর্তীতে ইতিবাচকভাবে ফেরত আসবে। ডক্টর মেহজাবিন হক, আমরা একটু যদি এই প্রসঙ্গ থেকে আসি যে স্যার যেটি বললেন যে ঘরের ভিতরে জায়গা কম অনেক সময় হতে পারে, যদি পর্যাপ্ত আমরা আলো বাতাস ঢোকার জন্য ব্যবস্থা করতে পারি, সেই ক্ষেত্রে ঘরের ভিতরে অনেক ইন্টেরিয়র ডিজাইন বলে একটি বিষয় আছে, আসবাবপত্র আছে, অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলোতে শিশুদের মনোবিকাশের জন্য নানানভাবে প্রভাব বিস্তার করতে পারে। সেইটি আসলে কিভাবে আপনি দেখছেন? ধন্যবাদ। সেটা একটা, যেটা তো বারবার আমাদের প্রাকৃতিক পরিবেশের কথা আসছে, যে বাইরে যেহেতু ওরকম খোলামেলা জায়গা নাই, আমরা কিন্তু ঘরের ভিতরেই বাগানটাকে নিয়ে আসছি, জি। ব্যালকনিতেই বাগান করছি। এখন ব্যালকনিটা যদি একটু বড় হয়, তাহলে এক কাপ চা নিয়ে যদি ওখানে বসে বাচ্চাটা ওখানটাও খেলতে পারে। এই জায়গাগুলা যে ওখানে একটা ইন্টেরিয়র ডেকোরেশন বা ডিজাইনিংয়ের মাধ্যমেই কিন্তু এই একটা ছোট্ট একটা বাগানের তৈরি করার বিষয়টা থাকে। আর ঘরের ভেতরে আমি বলবো আমরা যতটা মিনিমালিস্ট চিন্তা করতে পারি, কম আসবাবপত্র দিয়ে জিনিসপত্র ঠেসে আমরা কিন্তু বাঙালিদের মধ্যে, আমাদের মধ্যে কিন্তু স্টোরেজ করার প্রবণতাটা অনেক বেশি লাগে, কিন্তু ওই জায়গাগুলো করে বাচ্চারা যেন একটু খোলামেলাভাবে নড়াচড়া করতে পারে। যে দৌড়াতে গেলে এখানে হোঁচট খাচ্ছে, ওখানে কোনা লেগে ভেঙে যাচ্ছে, ব্যথা পাচ্ছে। সো ওই জায়গাটা বয়স অনুযায়ী বিবেচনা করে, যে এই বাচ্চা থাকবে না সত্য, কিন্তু তার সেফটি, সিকিউরিটি এবং তার মুভমেন্টটাকে যেন আমরা রেস্ট্রিক্টেড না করে দেই, ওইভাবে আমরা কিন্তু ডিজাইনের কথা চিন্তা করতে পারি। আর যেটা বলছিলেন যে আজকাল বিল্ডিংগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে ছাদে বাগান করছে, ছাদে দৌড়াদৌড়ি করছেন, ইভেন ছাদে ওয়াকওয়ে তৈরি করছে। যেহেতু রাস্তার ফুটপাথ দিয়ে হাঁটা সম্ভব না এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য হাঁটারও প্রয়োজন আছে, সেই হাঁটাটা হয়তো এরকম কয়েকটা বিল্ডিং মিলে যদি তাদের ছাদগুলা কানেক্টেড করে দেওয়া যায়, তাহলেও কিন্তু হয়। তার মানে হচ্ছে এটা আমরা কি বলতে পারি, ভার্টিক্যাল এক্সটেনশন। ভার্টিক্যালি এক্সটেনশন হওয়ার পরে এই মানে কয়েকটা, এখানে এখন যেটা হচ্ছে কি, এক একটা জমি এক একজনের আলাদা আলাদাভাবে বেড়ে উঠছে। একটা কমিউনিটি লিভিংয়ের যদি আইডিয়াটা আসে, হ্যাঁ, এখানে হয়তো এখানে 5 জনের জমি আছে, কিন্তু সবাই কিন্তু আলাদা আলাদা চায়। তো এখানে যদি একসঙ্গে করা যায়, তাহলে কিন্তু একটা বড় ছাদ পাওয়া যায়, বা নিচে একটা বড় খেলার জায়গা স্পেস রাখা যায়। চারিদিকে বিল্ডিং উঠলো, মাঝখানে একটা খেলার জায়গা আছে, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ধারণা যেটি ওই বলছেন। ধরনের বিষয়গুলো যদি আনা যায়। এখন কথা হচ্ছে আমরা তো খালি শহর কেন্দ্রিক এই চিন্তাগুলো করছি যারা এফোর্ড করতে পারে। ঢাকা শহরে কিন্তু এমনও আছে যেখানে 48 কাঠার জমির 24 কাঠার মধ্যে বিল্ডিং হবে, বাকি 24 কাঠাই ছেড়ে দেওয়া হচ্ছে, সেখানে বাগান থাকবে, ফাঁকা জায়গা থাকবে। তো এইটা যখন হচ্ছে, তখন কিন্তু স্কোয়ার ফিট হিসাবে দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এখন এটা কতজন এফোর্ড করতে পারবে? মানসিকতায় পরিবর্তন আনা দরকার। তো ওই পরিবর্তনগুলো আনা, এবং আমি যেটা চিন্তা করি যে আমাদের যে আপনি বলছিলেন যে আমাদের যে বস্তিবাসী আছে, আমাদের যেখানে খুব গিঞ্জি এলাকা, সেখানে ওই বাচ্চাদেরও তো খেলার অধিকার আছে, এবং খেলাটা তো আসলে তাদের বড় হয়ে বেড়ে ওঠার জন্য, তাদের বিকাশের জন্য কিন্তু খুব জরুরি। খেলা তো শুধু খেলা না, সময়ের অপচয় না, খেলার মাধ্যমে তাদের অনেক ধরনের, তাদের বুদ্ধিবৃত্তীয় বিকাশ হচ্ছে, আবেগীয়, সামাজিক, দৈহিক সব ধরনের বিকাশ সাধন হয়। সো ওইটাকে ফ্যাসিলিটেট করার জন্য কিন্তু ওরকম জায়গায় যদি এভাবে করা হয় যে হ্যাঁ, এটা গিঞ্জি এলাকা, হয়তো ওরা ঘরের ভিতরে খেলতে পারছে না, কিন্তু একটা যদি মাঝে একটা স্পেস দেওয়া থাকে যে এখানটা তারা দৌড়াদৌড়ি করতে পারবে, খেলতে পারবে, এই অপশনগুলো তৈরি করা দরকার। অধ্যাপক জাকিরুল ইসলাম, যে বিষয়টি এর আগেও আপনি একসময় বলছিলেন আমাকে, যে যদি ভালো মানের বিল্ডিং তৈরি করতে হয়, তাহলে এটি কমিউনিটি কনসেপ্ট আনা যেতে পারে। আবার আপনি এই নিয়ে অনেকদিন ধরে গবেষণা করেছেন, গবেষণার ফলাফল কি এরকম কিছু এসেছে যে খারাপ মানের আবাসন ব্যবস্থা, অস্বাস্থ্যকর আবাসন ব্যবস্থা, সেইখান থেকে বাচ্চারা যে প্রক্রিয়ায় বেড়ে ওঠে, আর একটি সুস্থ পরিবেশ থেকে বেড়ে ওঠার ফলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে একটি গুণগত পার্থক্য তৈরি হয়, এই বিষয়টি বোধহয় আপনি বলছিলেন, সেইটি আসলে আপনি কিভাবে পেয়েছেন? এটা
অবশ্যই আপনার যে পরিবেশ আমাদেরকে প্রভাব ফেলে, এটা কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে আমরা তিনজন যেই পরিবেশে আছি, আমরা কিন্তু এই পরিবেশের প্রভাবে আমরা একরকমভাবে ব্যবহার করছি। এই পরিবেশটা অন্যরকম হলেই আমরা আরেকভাবে আমাদের ব্যবহার হবে আর কি। তো আমি ছোট আপনাকে উদাহরণ দিতে পারি। যেমন ধরেন যে ন্যাচারাল পরিবেশে ADHD একটা অসুখ বা একটা ডিসঅর্ডার, একটা অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটা ADHD বলে। গবেষণায় দেখা গেছে যারা কিনা আপনার প্রাকৃতিক পরিবেশে যখন এরা থাকে বেশিক্ষণ, তখন তাদের এই যে অস্থিরতাগুলো এগুলো কমে আসে। এটা একদম মানে গবেষণার ফল। এবং আপনার যেই বাচ্চারা নিজেরা চলাফেরা করতে পারে নিজেদের পাড়ায় বা পরিবেশে ঘুরে বেড়াতে পারে নিজে নিজে, দেখা গেছে তাদেরকে আমরা একটা বলি স্পেশাল ইন্টেলিজেন্স বলি, সেটা তাদের বেশি হয়। এবং স্পেশাল ইন্টেলিজেন্স যাদের বেশি, তারা ধরেন স্থপতি বা প্রকৌশলী বা এই ধরনের অন্যান্য প্রফেশনে তারা অনেক ভালো, সৃজনশীল পেশায় অনেক ভালো, সৃজনশীল পেশায় তারা ভালো করবে। এরকম আরও জিনিসগুলো যেগুলো একদম আমাদের গবেষণার ফল ডাইরেক্টলি। দুইটা কথা আমি আপনাকে দুটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, আমি একটু ইয়ে করতে চাই। একটা আপনি ইন্টেরিয়র ডিজাইনের কথা বলেছিলেন, এটা আমি দেখছি এটা বেশ 10-15 বছর বা একটু আগে থেকে আমাদের একটা প্রবণতা আছে যে ইন্টেরিয়র ডিজাইন করা। এটা খুব ভালো, বাসাটা গুছানো। আমরা হয়তো অনেক আগে এগুলা করতাম না, কিন্তু এখানে আমি একটা দেখি যে এখানে অনেক ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত করে ফেলি আমরা। এবং অনেক ক্ষেত্রে কিছু পদার্থ যেগুলো ব্যবহার করি এগুলো খুব দাহ্য পদার্থ। আপনার যদি কোনো কারণে আগুন লাগে তাহলে এগুলাই খুব বিপদের কারণ হয়ে যায়, ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এগুলো থেকে তো বোধহয় অনেক সময় বিষাক্ত পদার্থ ব্যবহারের কথা শোনা যায়, সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হয় যেটি আসলে স্বাস্থ্যের জন্য, নিঃশ্বাসের জন্য ক্ষতিকর হয়। সেটা তো দেখতেই হবে। কিন্তু এটা সবচেয়ে হলো যে আপনি যে সেগুলো অনেকই কমে আসবে যদি আপনি ক্রস ভেন্টিলেশন রাখেন। ক্রস ভেন্টিলেশন কিছুই না, আপনার রুমের একদিক থেকে বাতাস ঢুকে আরেক দিক থেকে যাতে বের হয়ে যেতে পারে। তো এটা একটা। ইন্টেরিয়র ডিজাইনের আরেকটা প্রবণতা আমরা দেখি অনেক সময়, আমরা বিদেশের ম্যাগাজিন দেখে বা বিদেশে যখন বেড়াতে যাই, হোটেলে থাকি, ওই জিনিসটা আমরা কপি করতে চাই। তা আমাদের একটু বুঝতে হবে যে ওটা একটা হোটেল আর আমারটা একটা বাসা। তো এই দুইজনের ইন্টেরিয়র ডিজাইন একরকম হওয়া উচিত না। আবার আমাদের ঐতিহ্যগত একটি বিষয় আছে, আমাদের সংস্কৃতি এবং ভিন দেশের সংস্কৃতি তো পৃথক, ফলে আমাদের সংস্কৃতির সঙ্গে মিলেই আমাদের ডিজাইনটি করা উচিত। সেইখানে আমাদের মানসিক বিকাশ উন্নত হতে পারে, বাধাগ্রস্ত হতে পারে। ম্যাম, আপনার কাছ থেকে এবার একটু জানবো যে আসলে আমাদের স্থাপনার যে ডিজাইন করা হয় তার সঙ্গে আমাদের ঐতিহ্যের মিল আছে, কিন্তু এখন যেহেতু একটা বিশ্বায়নের যুগ, এর কারণে দেখছি আমরা যে বৈশ্বিক যে স্থাপনাগুলো আছে, ইউরোপিয়ান স্থাপনা, আমেরিকান স্থাপনা, সেগুলো আমরা অনুকরণ করার চেষ্টা করি। ফলে এখানে কোনো বিরোধিতা তৈরি হয় কিনা, বাচ্চাদের মনোবিকাশের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখেন কিনা আপনি? আসলে আমাদের দেশের বাচ্চারাও তো বিদেশে থাকে, সেখানে তারা সেই কালচারে যখন বেড়ে উঠে, সেই স্থাপনাগুলোয় বেড়ে উঠছে, সেখানে কিন্তু কোনো সমস্যা হয় না। আমার মনে হয় এটা ওইভাবে চিন্তা না করে এটা মোর আমাদের স্বাস্থ্যগত দিকটা চিন্তা করতে হবে। অর্থাৎ এই যে আমাদের যে ক্রস ভেন্টিলেশনের প্রয়োজনটা শীতপ্রধান দেশে হয়তো ওইভাবে প্রয়োজন নাই, কিন্তু আমাদের দেশে প্রয়োজন। বাইরের শীতপ্রধান দেশে কার্পেটিং খুব জরুরি, আমাদের দেশের জন্য কিন্তু এটা অস্বাস্থ্যকর, কারণ ওখানে ডাস্ট জমে, বাচ্চার তখন নানা রকম অ্যাজমা, অ্যালার্জির প্রবলেম হয়। সো ওই জায়গাগুলা মোর ইম্পর্টেন্ট রাদার দেন অন্যান্য ম্যাটেরিয়াল। ট্র্যাডিশনাল যে বিষয়গুলো, অনেকে বলেন না যে দাদাবাড়ির মতো বাড়ি অথবা, এখন ওইটা তো অবশ্যই, কেন বাড়িতে যে ভালো ফিল করে, সে বাড়ির মানে একটা বেড়ার ঘরেরও কিন্তু ওটা কিন্তু অনেক বেশি হাইজেনিক। হয়তো টেকসইটা কম হবে, কিন্তু সেগুলোরও এখন টেকসই রাখার ব্যবস্থা আছে। এই জায়গাগুলা কি ম্যাটেরিয়াল ব্যবহার করছি, যেটা বললেন যে দাহ্য পদার্থ, আগুন লাগলে একদম দাউ দাউ করে এই জায়গাগুলায় আগুন লেগে যাবে। রঙের ব্যবহার আছে, অনেক রং থেকে যে বিষাক্ত কিছু বের হয়। সো ওই দিকগুলা মোর ইম্পর্টেন্ট। এখন আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের চাওয়াটা কি, আমরা কিন্তু সব ওই পরিপাটি, ওই ড্রয়িং রুম সবসময় কিন্তু থাকে না। আলটিমেটলি যেই পরিবারের ছোট শিশু সন্তান আছে, ওই ড্রয়িং রুমটা কিন্তু ওদের খেলার মাঠ হয়ে যায়। ওই ড্রয়িং রুমেই দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করছে, খেলছে, কারণ ওটা হয়তো একটু বড় জায়গা বা একটা করিডোর,
সেটা যদি এনাফ একটু লম্বা হয়, একটু যায়, হয়তো কয়েকটা ফ্ল্যাটের বাচ্চা এখানটাই খেলছে। এই বিষয়টা বেশি গুরুত্ব দেওয়া দরকার। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, ফলে আমরা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে টাচ করতে চাই। ডক্টর জাকিরুল ইসলাম, এই সময় মানুষের মধ্যে একটা আতঙ্ক চলছে ভূমিকম্প নিয়ে। একটু বড় শকের পরে কয়েকটা আফটার শক হয়ে গেছে। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটি বড় প্রভাব ফেলে, তারা অনেক সময় ভয়ও পায়। এই যে ক্ষেত্রে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কি ধরনের সচেতনতা দরকার বলে মনে করেন? এটা তো একটু সাইকোলজির ব্যাপার, ট্রমার ব্যাপার, এটা হয়তো উনি অনেক ভালো বলতে পারবেন। তবে হ্যাঁ, আমাদের তো মানে বিল্ডিংটা যেন আর্থকুয়েক প্রুফ হয়, সেজন্য আপনাদের একদম প্রফেশনাল ইঞ্জিনিয়ার লাগবে, প্রফেশনাল স্থপতি লাগবে, যারা কিনা এই সম্পর্কে একদম ভালো মতো জানেন। স্বাস্থ্যকর আবাসনের সংজ্ঞার ক্ষেত্রে এটিও তো পড়ে যে অবশ্যই আপনি যদি এটা তো থাকতেই হবে। তবে এই বা আমি যেমন আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে দেখছি যে বেশ ভয়ে আছেন এই কদিন যে হলো আর কি। তো এটা হলো ঠিক ইনফরমেশনটা আমাদের দিতে হবে, এবং বাচ্চাদেরকেও তাহলে এই জিনিসটাকে ওদের মতো করে বুঝিয়ে বলতে হবে যে এই জিনিসটা এটা একটা ডিজাস্টার, এটা একটা হতে পারে ন্যাচারাল ডিজাস্টার। বিল্ডিং করার সময় অনেক সময় হয় না যে যে আর্থকোয়েক হলে পরে, ভূমিকম্প হলে পরে অনেক জায়গায় বড় বিল্ডিং এ বিশ্ববিদ্যালয়গুলোতে লেখা থাকে যে এখানে দাঁড়াবেন, এখানে দাঁড়াবেন। হ্যাঁ, যখন এরকম একটি স্বাস্থ্যকর বাড়ি নির্মাণ হবে, নকশা করা, তখন তো সেই সময় এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। অবশ্যই এটা তো রাখতেই হবে। আপনি যে ফায়ার স্টেয়ার যেটা বলি, যেটা দিয়ে চলে যেতে হবে, যাওয়ার পরে কোন জায়গায় সবাই দাঁড়াবে, এগুলা আপনার আমাদের যারা স্থপতি, আমাদের বাংলাদেশের যেসব স্থপতি আছেন, ওনারা এগুলো সব কনসিডার করেন, এগুলো করেই বাসাগুলো করেন। আচ্ছা, এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। ডক্টর মেহজাবিন হক, আমরা একটু শেষ পর্যায়ে আলোচনা, আমরা যে বলছিলাম যে বাসাবাড়ি যখন নির্মাণ করা হয় তখন বাচ্চাদেরও তাদের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো থাকে। এটি যদি লঙ্ঘন হয় সেক্ষেত্রে বড় ধরনের সমস্যাও তৈরি হয়। সেইটিকে কিভাবে দেখেন, কি ধরনের প্রভাব বিস্তার করে, কি ভাবা উচিত বাড়ি নির্মাণের সময়, ডিজাইন করার সময়? এই জায়গাগুলো আসলে দরকার, স্পেশালি যখন একটা শিশু বেড়ে উঠছে বা কৈশোরে পদার্পণ করছে, তখন কিন্তু ওর নিজের একটা প্রাইভেসির ব্যাপার থাকে। সো অনেক পরিবারে হচ্ছে কি, তো জায়গা হচ্ছে না, হয়তো মেয়েটাকে একটা বেডরুম দেওয়া হলো, একটা জায়গা পেলো ছোট, কিন্তু ছেলেটাকে হয়তো দেওয়া হচ্ছে যে সে বসার ঘরে ওর বিছানা পেতে থাকতে হচ্ছে, ডাইনিংয়ে থাকতে হচ্ছে। তো ওখানে হচ্ছে কি লোক চলাচল করছে। সো সবারই বেড়ে উঠছে, যেহেতু প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ব্যক্তিগত বিষয় থাকে। সো ওই জায়গাগুলা আমাদের যতটুকু সম্ভব সেই জায়গায় এটা তাদের এই প্রাইভেসিটা দেওয়া দরকার। এটা মানে এই না, যেমন এটাকেও আমি ডিসকারেজ করি, একটা পরিবারে যদি দুটা বোন থাকে বা দুটা ভাই থাকে, আমি প্রেফার করি যে দুই ভাইকে দুইটা আলাদা বেডরুম না দিয়ে, হ্যাঁ, তারা যদি কাছাকাছি বয়সের হোক, একসঙ্গে থাকুক, তাহলে কি দুজনের বন্ধনটা ভালো তৈরি হয়। সো আমার জায়গা আছে দেখেই আমি আমার দুই বাচ্চাকে দুটো আলাদা বেডরুম দিলাম প্রাইভেসির জন্য। সেটাও সবসময় হয়তো হেলদি নাও হতে পারে। সো কখনো সারাক্ষণ তো প্রাইভেসির দরকার নাই যে সারাক্ষণ একটা শিশু সে ঘরের দরজা বন্ধ করে থাকবে, সেটা না। এটা ডিপেন্ড করবে পরিবারের সদস্যরা এই বিষয়গুলোকে কিভাবে দেখে। অনেক পরিবার এত বেশি করে যে দরজা বন্ধই করতে দেয় না, সারাক্ষণই নক করতে থাকে, কেন, কি করো, দরজা বন্ধ করে কি হচ্ছে। সো যেহেতু আমার কাছে নানা রকম মানুষজন তাদের ডিস্ট্রেস নিয়ে আসে, সেখানে এরকম কিন্তু আমি দেখেছি যে বলে যে আমি মানে বড় হয়ে গেছে, বাচ্চা সে না, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে বাবা মা সেই জায়গাটা তাদেরকে হ্যাম্পার করছে। সো সেফটি সিকিউরিটির জায়গা, প্রাইভেসির জায়গাটা দেখা দরকার। স্পেশালি বাইরের দিক থেকে যদি কোনো আত্মীয় স্বজন লোকজন থাকে, সেখানে আমাদের দেশে কিন্তু অ্যাবিউজ, নানা রকম সেক্সুয়াল অ্যাবিউজ হয়ে থাকে, এই জায়গাগুলো আসলে স্যার একদম তো শেষ পর্যায়ে আসছি, আমরা বলেছি যে এখানে যদি আপনি শেষ দিকে কিছু বলতে চান যে গোপনীয়তাটাকে আসলে এক ধরনের সম্মান করা দরকার, সেই জায়গায় ডিজাইনের ক্ষেত্রে কিছু বলা যায় কিনা? প্রাইভেসি তো এটা একটা লাগে, যেটা আপনি বললেন যে এটা তো আমাদের ডিজাইনের মধ্যেই থাকে। তবে এটা শিশুদের জন্য, শিশুদের বাড়ন্ত বয়সেও এটা প্রয়োজন, সেভাবে ডিজাইন করা যায়। একদম সময় এসে ফুরিয়ে এসেছে। আমরা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নেওয়ার জন্য। ক্রিটিস হাউজিং লিমিটেড নিবেদিত ডিবিসি নিউজের আজকের এই বিশেষ আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।